কলকাতা পুলিশ এসআই তোমরা যারা প্রিপারেশন শুরু করছো, মানে পরীক্ষা দিয়েছো, ভাবছো যে মেন পরীক্ষায় পাস করে যাবে বা না করো, সামনে আগামী দিনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আজকে একটা ট্রিক। অর্থাৎ পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলো হলো সেখান থেকে যেটা পর্যবেক্ষণ করা গেছে, যে প্রতিনিয়ত চমক দেখানো হয় বা এবার যে ধরনের কোশ্চেন বা যে জায়গা থেকে ফলো করা হয় ক্যান্ডিডেটরা সেখান থেকে পড়বে কিন্তু নয়, সেখান থেকে তো পড়তেও হবে, কিন্তু সেই সঙ্গে যে সমস্ত সাবজেক্টগুলো, যে সমস্ত চ্যাপ্টারগুলো বা বিষয়গুলো কভার করা হয়নি সেইগুলোকে পড়তে হবে। তো লাইফ সায়েন্স যেটা, ঠিক আছে, জীবন বিজ্ঞানে এবার যেমন ডব্লিউপিএসসি এর ক্ষেত্রে অতটা কভার করা হয়নি, ফিজিক্স কেমিস্ট্রি থেকে ঢুকিয়েছে। তো ফিজিক্স কেমিস্ট্রিটাও পড়তে হবে, সেই সঙ্গে লাইফ সায়েন্স জীবন বিজ্ঞানটা বায়োলজিটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো সেই হিসাবে যে প্রথমেই জীবন বিজ্ঞানের সিলেবাসটা বলছি, আর ওই রকম কোনো ধরা বাঁধা সিলেবাস, এই এই ধরা বাঁধা কোনো সাজেশন ওরকম ভাবে পড়লে হবে না। আমি যে যে চ্যাপ্টার বা যা যা বলছি পরপর অধ্যায় ভিত্তিক কোনো অথেন্টিক বই দেখে তোমাকে পড়ে যেতে হবে। ঠিক আছে, প্রথমে ইম্পর্টেন্ট যেটা, আগে জিকেটা বলে নি। তো জিকের মধ্যে প্রথমে ফার্স্টে যেটা করবে সেটা হচ্ছে লাইফ সায়েন্সটা আগে করবে, জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানে কি কি করবে? তো প্রথমে আসছে দেখো যে কোষ। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, কারণ লাইফ সায়েন্সের প্রথম পার্টটাই হচ্ছে কোষ। কোষকে কে কবে আবিষ্কার করে, বৃহত্তম ক্ষুদ্রতম কোষ কি, বিভিন্ন কোষীয় অঙ্গাণু যেগুলো রয়েছে, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস কাকে কি বলা হয়, যেমন কোষের শক্তিকর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, কোনটা প্রোটিন ফ্যাক্টরি, কোনটা পর্দাবিহীন, কোনটা পর্দাবিহীন নয়। ঠিক আছে, এই পুরো কোর্সটা করবে। তারপরে হচ্ছে কে কবে কে কোন কোর্সটা আবিষ্কার করে, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে চলে এসো কলাতে। ঠিক আছে, কলার ক্ষেত্রে যেমন উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলা, স্থায়ী কলা রয়েছে। তারপরে হচ্ছে ভাজক কলা, স্থায়ী কলাগুলোর ভাগ কি। প্রাণীর কলার ক্ষেত্রে যেমন আবরণী কলা, যোগ কলা, যে কলাগুলো রয়েছে সেগুলো করবে। তারপরে বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে চলে এসে চোখ, মাথা, হৃৎপিণ্ড, বৃক্ক, এই সমস্ত চোখের যে বিভিন্ন গঠনটা, ঠিক আছে, চোখের গঠন হয়তো অ্যাকুয়াস হিউমারের কাজ কি বা কর্নিয়া কোথায় থাকে, তারপরে যে পিতবিন্দু কি, মস্তিষ্কের যে বিভিন্ন পার্ট গুলো রয়েছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, হাইপোথ্যালামাস কোথায় থাকে, বা হচ্ছে পন্স বা যোজক কোথায় থাকে, কোথায় তোমার সুষুম্না কাণ্ড বা দাওয়া থাকে, বা সেই সঙ্গে হচ্ছে এই মস্তিষ্ক যখন বললাম এইটার সঙ্গে রিলেটেড সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রটাও পড়ে নাও, স্নায়ুতন্ত্র। তারপরে চলে আসে হৃৎপিণ্ডতে। হৃৎপিণ্ড পুরো গঠনটা, কোথায় কি দ্বিপত্র কপাটিকা বা পালমোনারি কপাটিকা বা ত্রিপত্র কপাটিকা থাকে, কোন জায়গাতে কোন পজিশনে, তারপরে কে বিশুদ্ধ রক্ত বা শুদ্ধ রক্ত যায়, মানে হৃৎপিণ্ডের পুরো গঠনটাই। তারপরে এসএ নোড, এভি নোড, পার্কিঞ্জি তন্তু, হিজের বান্ডেল কোথায় থাকে, এদের কাজ কি, কতবার হার্টবিট হয়, এবং ব্লাড সার্কুলেশন সিস্টেম কিভাবে হয়। তারপরে চলে এসো বৃক্ক বা অন্যান্য যে সমস্ত রেচনাঙ্গগুলো রয়েছে, ত্বক, ঠিক আছে, ওইগুলো একটু করে নিতে পারো, বৃক্ক। তারপরে চলে এসো যে পুষ্টির মধ্যে, এই পুষ্টি যেটা, পুষ্টির প্রধান উপাদান, এই যেগুলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, জল, খনিজ লবণ, ভিটামিনের যে সমস্ত ভাগগুলো রয়েছে কোথা থেকে পাওয়া যায়, অভাবজনিত রোগের নাম কি। তারপরে চলে এসো পৌষ্টিক গ্রন্থতে, পৌষ্টিক গ্রন্থি থেকে। তো পুষ্টি গ্রন্থি মানে প্রথমে গ্রাসনালী, তারপরে দাঁত। হ্যাঁ, দাঁত যেটা হয় যে প্রথমে আমরা জিহ্বাতে মুখে কোনো খাবার নিয়ে নিই, তো সেইখান থেকে কি লালারসক্ষরিত হয়, মানে উৎসেচক, কে কোন উৎসেচক কোন খাবারকে কিভাবে পরিপাক করে। তারপরে পুষ্টিক গ্রন্থির মধ্যে চলে এসো যকৃৎ, লিভার বা হচ্ছে যকৃৎ। যকৃৎকে জৈব রসায়নাগার কেন বলা হয়, তারপরে যকৃতে কোন কোন খাদ্যের পাচন কিভাবে হয়। ঠিক আছে, যকৃৎ থেকে কি কি যাও। তারপর চলে এসো পাকস্থলীতে, যেমন পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়, সেটা কোথা থেকে হয়, অক্সিনটিক গ্রন্থি থেকে ক্ষরিত হয়, বা পেপটিক গ্রন্থি থেকে ক্ষরিত হয়। ওই রকম বিভিন্ন যে সমস্ত গ্রন্থিগুলো আছে, পুরো পুষ্টিক নালী বা পুষ্টিক গ্রন্থি শেষ হয়ে গেল। এবার চলে এসে রক্তপাটের মধ্যে, রক্তের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, ঠিক আছে, কঠিন উপাদান, তারপরে যে জৈব অজৈব উপাদান, নাইট্রোজেন বিহীন বা নাইট্রোজেন যুক্ত উপাদান। তারপরে চলে এসে রক্তের শ্রেণী বিভাগ, অর্থাৎ এ, বি, তারপরে হচ্ছে এ, বি আর ও, এই চারটে ভাগে ভাগ করা হয়েছে। তাতে কোনটাতে তোমার অ্যান্টিজেন থাকে বা অ্যান্টিবডি থাকে না। তারপরে কে কাকে রক্ত দান করতে পারে, কার কাছ থেকে গ্রহণ করতে পারে, কাকে সার্বজনীন গ্রহীতা বলা হয়, কাকে সার্বজনীন দাতা বলা হয়। তারপরে ব্লাড সার্কুলেশন সিস্টেমকে চালু করে আরএইচ যেটা ফ্যাক্টর বলা হয়, সে আরএইচ ফ্যাক্টরটা কি জিনিস। এবার চলে এসো অণুজীবের মধ্যে। অণুজীবের মধ্যে যেগুলো রয়েছে, প্রোটোজোয়া, তারপরে হচ্ছে ব্যাকটেরিয়া। ভাইরাসকে যদিও কোনো জীব বলা হয় না, অণুজীব বা কিছুই বলা হয় না, তবুও করবে প্রোটোজোয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া, এদের বৈশিষ্ট্যগুলো করবে। এবার চলেছে হরমোন, ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, হরমোন। তো হরমোনের মধ্যে উদ্ভিদ হরমোন রয়েছে প্রধান তিনটে হরমোন, সেটা হচ্ছে অক্সিন, জিব্বেরেলিন আর সাইটোকাইনিন। কোথায় কি পাওয়া যায় আর কোনটা নাইট্রোজেন বিহীন বা কার কাজ কি। তারপরে চলে এসো প্রাণী হরমোনের মধ্যে, প্রাণী হরমোন, ঠিক আছে,
তো বা মানবদেহের হরমোনের মধ্যে চলে এসো, যে বিভিন্ন ভাগ যেগুলো আছে স্টেরয়েড ধর্মী হরমোন বা বিভিন্ন ধর্মের যেগুলো রয়েছে, বিশেষ করে তাও ইনসুলিনটা খুব ভালো করে করবে। ইনসুলিন, তারপরে হচ্ছে অ্যাড্রিনালিন, তারপরে হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, ওইগুলো একটু ভালো করে করবে বেশি করে। আর ইনসুলিনের সঙ্গে কেন করবে, তার কারণ হচ্ছে যেটা ইনসুলিনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ যেটা আছে, খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আছে ডায়াবেটিস মেলিটাস। তারপর এডিএইচ যেটা আছে, এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এটাকে ভেসোপ্রেসিন বলা হয়, এর অভাবে কি হয়, ইনসুলিন বা হচ্ছে এটার অভাবে হয় তোমার ডায়াবেটিস ইনসিপিটাস বা হচ্ছে বহুমূত্র রোগ। এই দুটোর মধ্যে গুলিয়ে যায়, যেটা বহুমূত্র বা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস সেটা হচ্ছে ইডিএইচ, আর ইনসুলিন যেটা সেটা হচ্ছে যে ডায়াবেটিস মেলিটাস বা হচ্ছে মধুমেহ রোগ। তো এই দুটোর মধ্যে যেন গুলিয়ে না যায়। এবার নেক্সট চলে আসে বিভিন্ন টিকা। ঠিক আছে, বিসিজি টিকা কি বা যক্ষা, তারপরে যক্ষা রোগে দেওয়া হয় বিসিজি টিকা। তারপরে হচ্ছে করোনা টিকাটাও এবার খুব ইম্পর্টেন্ট, সেজন্য করে নেবে। তারপরে হচ্ছে এইডস বা হুপিং কাশি বা যা কিছু রয়েছে যেগুলো তোমার, ঠিক আছে, সেই সমস্ত টিকা, মানে ভাইরাসের নাম কি, অণুজীবটার নাম কি, কি কারণের জন্য হয়, আর কি টিকা দেওয়া হয়। বিভিন্ন রোগ কোনটা ভাইরাস ঘটিত বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তারপরে তাদের রোগের জীবাণুর নাম কি, এর হচ্ছে টিকার নাম কি, যেটা বললাম এই এই দুটোর সঙ্গে মানে রিলেটেড আছে। তারপরে চলে আসে সালেক সংশ্লেষ। সালেক সংশ্লেষের ক্ষেত্রে কি করবে, সালেক সংশ্লেষের কাঁচামাল কোনগুলো, তারপরে হচ্ছে কোন বর্ণ সালেক সংশ্লেষের পক্ষে বেশি উপকারী, তারপরে হিল বিক্রিয়া কি, কিভাবে সালেক সংশ্লেষটা হচ্ছে। তারপরে চলে আসে শ্বসনের মধ্যে, একটু হালকা করে শ্বসনটাও দেখে নেবে। এবার চলে আসে চলন গমন। চলন গমন অঙ্গের বিভিন্ন নাম, যেগুলো উদ্ভিদের যে সমস্ত চলন হয়, ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক চলন। তারপরে চলেছে অভিযোজন, আর হচ্ছে গমন অঙ্গের যে সমস্ত রয়েছে, ঠিক আছে, পায়রা, কেঁচো, সীটা বা মানুষ যেগুলো রয়েছে সমস্ত মাছের ক্ষেত্রে, এগুলো একটু করে নেবে। অভিযোজন, অভিব্যক্তি জিনিসটা কি। তারপরে হচ্ছে ডারউইন, চার্লস ডারউইনের তত্ত্ব, আর হচ্ছে ল্যামার্কের তত্ত্ব। ডারউইন আর ল্যামার্ক কে কি বলেছেন, অভিব্যক্তির জনক কে বা বিবর্তনবাদের জনক কে। তারপর হচ্ছে ন্যাচারাল স্ট্রাগল ফর এক্সিস্টেন্স কে বলেছিলেন। ঠিক আছে, এইটা একটু করে নেবে। আর একটা হচ্ছে কোষ বিভাজন, আর হচ্ছে জনন বংশগতি। কোষ বিভাজন, যে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, তিনটে পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে। তারপরে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে চারটে দশা আছে। তারপর যে জনন আর বংশগতি, যৌন জনন, অযৌন জনন, অঙ্গজ জনন, কে কোন পদ্ধতিতে জনন করে, তাদের জননের এককগুলো কি কি, মানে ইউনিট, যেটা গ্যামেট বা নাকি রেণুর মাধ্যমে হয়। তারপরে হচ্ছে বংশগতি। বংশগতি, যেটা একসংকর জনন বা দ্বিসংকর জনন রয়েছে মেন্ডেলের, তো সেই জায়গা থেকে একসংকর জনন বা দ্বিসংকর জননের ক্ষেত্রে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত যেটা রয়েছে। তো মোটামুটি মোটামুটি কেন, যেটা লাইফ সায়েন্স এর বাইরে সিলেবাস হয় না। এর বাইরে বলতে অনেকটাই হয়ে গেল। লাইফ সায়েন্সটা এইভাবে কভার করতে গিয়ে যদি টানা কভার করো, তাও হয়তো 1 সপ্তাহ সময় লেগে যাবে। তো এইভাবে পুরো সিলেবাসটা তুমি যদি কভার করে নাও, শুধু এসআই এর সামনে কেপিএসআই কেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে কাজে লাগবে। আমি আজকে সায়েন্স পার্টটাই বলছি, প্রথমে বায়োলজি বললাম, এবার ফিজিক্স কেমিস্ট্রিটা বলছি। তবে তার আগে একটা বলে দিই, যে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 7797427474, এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করবে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে যারা আপকামিং সামনে পুলিশের পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিতে চাইছো, সেই সঙ্গে যাদের কেপিএসআই মেন আছে, কেপিএসআই মেন বা হচ্ছে কেপি কলকাতা পুলিশ কনস্টেবল এর পরীক্ষা তোমরা যারা অ্যাপ্লাই করেছো বা আপকামিং সামনে পরীক্ষা, সেটা গতকাল থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে, চাইলে পরে তোমরা সেইখানে কোর্সে যুক্ত হতে পারো। এবং যে সমস্ত সিলেবাস বা যা দেখালাম সেই রকম অধ্যায় ভিত্তিকই পরপর পিডিএফ নোট, ভিডিও সহকারে সবকিছু পড়ানো হয়। প্রথমে ভৌত বিজ্ঞান চলে আসছি, ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ প্রথমে ফিজিক্সে আসছি, পদার্থবিদ্যাতে। প্রথমে হচ্ছে যে অণুপরমাণুর গঠন, ঠিক আছে, ডাল্টনের পরমাণুবাদ। তারপরে সেই সঙ্গে হচ্ছে নিলস বোর বা রাদারফোর্ড, তারা যে মতবাদ দিয়েছিলেন, ইলেকট্রন, প্রোটন, নিউটন, ঠিক আছে, এই সমস্ত কণার কি বৈশিষ্ট্য, কার ভর কত কি, তারপরে পরমাণু ক্রমাঙ্ক কি, তারপরে হচ্ছে সেই সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে, আইসোটোপ, ওইগুলো একটু করে নিও। এবার ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আলো, ভীষণ ইম্পর্টেন্ট। আলোর পুরো সমস্ত প্রপার্টিজ গুলো পড়তে হবে। প্রথমে যেটা চলে আসি সেটা হচ্ছে প্রতিফলন ধর্ম। প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে কি হয়, যেমন পেরিস্কোপের নীতি প্রতিফলনের উপর প্রতিষ্ঠা করে হয়। তারপরে সিনেমার পর্দা বিক্ষিপ্ত প্রতিফলন করা হয়, মমসৃণ করা হয় বিক্ষিপ্ত প্রতিফলন যাতে হতে পারে। প্রতিফলন, তারপর হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণ কি, যেমন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে পড়লে আলোক রশ্মি বিচ্ছিন্ন হয়ে যায়। তো প্রতিসরণ যখন ঘন থেকে লঘুতে যায় কি হয়, লঘু থেকে ঘনতে গেলে কি হয়। বা হচ্ছে প্রতিসরণের ধর্ম কোনগুলো, যেমন কোনো একটা জলপাত্রের মধ্যে জলকে কম দেখায়, বা একটা দণ্ডকে সোজা রাখলে পরে মনে হয় যে বাঁকা ভাবে আছে। তারপর নক্ষত্রটা মিটমিট করে, এরকম ধরনের যে সমস্ত রয়েছে। তারপরে চলেছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি জিনিস,
তারপর হচ্ছে আলোর বিক্ষেপণ ধর্ম, যেটা মরুভূমিতে মরীচিকা দেখা যায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে। তারপর হচ্ছে আলোর বিক্ষেপণ কি, তারপর হচ্ছে আলোর বিচ্ছুরণ কি। তো আলোর ওই বিচ্ছুরণ যখন সাদা বর্ণ একটা কাঁচের প্রিজমের মধ্য দিয়ে ফেলা হয়, 7টা বর্ণে যে বিশ্লিষ্ট হয়ে যায়, বেনিয়া সহকলা বলা হয়। সেই বেনিয়া সহকলার প্রত্যেকটা কালারের, কার তরঙ্গদৈর্ঘ্য, কার বেগ বেশি, কার কম্পাঙ্ক বেশি বা কম্পাঙ্ক কম, বা কার চ্যুতিকোণ বেশি চ্যুতিকোণ কম, ঠিক আছে, এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন হয়। সেই সঙ্গে আলোর সঙ্গে অন্যান্য তড়িৎচুম্বকীয় তরঙ্গ যদি কল্পনা করে, যেমন এই যদি ভাবো যে গামা রশ্মি, তারপরে হচ্ছে অতিবেগুনি রশ্মি, কার কত কম্পাঙ্ক, এটার সঙ্গে মিক্সার করে নেবে, এখান থেকে কোশ্চেন আছে। বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেগুলো রয়েছে, সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোনটা কি ব্যবহার, সেই জায়গাটা আসে। এবার চলে আসছে যে তড়িৎ, কারেন্ট। তড়িতের ক্ষেত্রে কি করবে, যে কারেন্ট কি, তারপরে হচ্ছে ওহমের সূত্র, তারপরে হচ্ছে তোমার অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কি, ফ্লেমিং এর ডান হস্ত বাম হস্ত নিয়ম কি বলে, তারপরে হচ্ছে যে তড়িৎ বিভব কি। তিনটে যে জিনিস আছে দেখো, তড়িৎ বিভব বা যেটাকে বাংলায় ইলেকট্রিক পোটেনশিয়াল বলা হয়, তড়িৎ বিভব, তারপর হচ্ছে বিভব পার্থক্য, আর একটা হচ্ছে তড়িৎ চালক বল। তিনটের ইউনিট যেমন সেম একই, কিন্তু তাদের মধ্যে পার্থক্য রয়েছে। তো কারেন্টের চ্যাপ্টারটা সেই জন্য ভীষণভাবে ভালো করে করতে হবে। আর একটা কারেন্টের চ্যাপ্টার যেটা যেটা করতে হবে, যে ফিউজ ওয়্যার। ভীষণ এটা বারবার যেমন কোশ্চেনে আসে, যে ফিউজ ওয়্যারের বৈশিষ্ট্য কি, ফিউজ তারের বৈশিষ্ট্য কি, বা কি সংকট ধাতু দিয়ে তৈরি করা হয়, কেন ব্যবহার করা হয় ফিউজ ওয়্যারটা। তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ সংক্রান্ত যে জুলের সূত্র রয়েছে, ঠিক আছে, সেই জুলের সূত্রটা কি। জুলের সূত্রের উপর ডিপেন্ড করে যেমন তোমার ইলেকট্রিক ইস্ত্রি, ইলেকট্রিক হিটার, এই সমস্তগুলো হয়। আর বর্তমানে ইন্টারন্যাশনাল স্তর অনুযায়ী যে কারেন্ট সিস্টেম অর্থাৎ ওয়্যারিং করা হয় বাড়িতে, সেই ওয়্যারিং এ কোনটা হচ্ছে তোমার লাইভ তার। লাইভ তারের রং যেমন হচ্ছে বাদামি রঙের, লাইভ তারের। তারপরে হচ্ছে লাইভ তার, তারপর হচ্ছে নিউট্রাল তার, তারপরে হচ্ছে তোমার যে আর্থিং এর তার, কোনটার কি কালারিং করা হয়, ঠিক আছে, এটা গেল কারেন্টের চ্যাপ্টার। এবার চলে এসে রেডিও অ্যাক্টিভিটি বা হচ্ছে তেজস্ক্রিয়তা। ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্ক কত হলে, বা হচ্ছে নিউটন প্রোটনের মধ্যে রেশিও কত হলে তেজস্ক্রিয় হয় মৌলগুলো, যেমন যাদের ক্ষেত্রে 82 বা তার বেশি হয় পরমাণু ক্রমাঙ্ক, তাদের ক্ষেত্রে হয়। সেই তেজস্ক্রিয় তার ধর্মগুলো কি, বা কোন কোন ধর্ম তাকে প্রভাবিত করতে পারে না। তেজস্ক্রিয় রশ্মি থেকে যে গামা রশ্মি, আলফা, আর একটা যে তড়িৎ চুম্বকীয় বিভিন্ন তরঙ্গ যেগুলো নির্গত হয়, ঠিক আছে, আর একটা বিটা, এই সমস্ত এদের ভর কি। তারপরে হচ্ছে একটা কণা থেকে হয়তো আলফা কণা বা বিটা কণা নির্গত হলো, তার পারমাণবিক ক্রমাঙ্ক কত করে, বা পারমাণবিক ভর কত একক হ্রাস বা বৃদ্ধি পায়। তারপরে বিভিন্ন ইম্পর্টেন্ট যে তেজস্ক্রিয় মৌলগুলো আছে, তাদের হচ্ছে ব্যবহার, কোনটা ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, বা কার্বন ডেটিং বা হচ্ছে পৃথিবীর বয়স নির্ণয় করতে যেমন 12C কার্বনের এইটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তেজস্ক্রিয়তার সঙ্গে যেগুলো আইসোটোপ আইসোটোন ওইগুলো রিলেটেড আছে, ওখানে করে নেবে। আর এটা যে নিউক্লিয় সংযোজন, এটা ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। যে নিউক্লিয় সংযোজন, যখন হালকা কোনো মৌল যুক্ত হয়ে ভারী মৌল গঠন হয়, সেটাকে নিউক্লিয় সংযোজন বলা হয়। ঠিক আছে, যেমন হাইড্রোজেন বোমা, এটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। তারপর হচ্ছে পৃথিবীতে যত যাবতীয় নক্ষত্র, সূর্যের শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। আর হচ্ছে নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় নিউক্লিয় বিভাজন, যেখানে তোমার পরমাণু বোমা যার উপরে তৈরি হয়, অর্থাৎ নিউট্রন কণা দ্বারা কোনো একটা ভারী মৌলকে আঘাত করলে যেটা ছোট ছোট ভাবে ভেঙে যায়, ঠিক আছে, সেগুলোকে নিউক্লিয় বিভাজন বলা হয়। তারপর হচ্ছে নিউক্লিয় চুল্লি। সেই নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়, বা জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়, কোনটা। এবং যে সমস্ত নিউক্লিয় এক্সপ্লোশন অর্থাৎ বিস্ফোরণ এখনো পর্যন্ত ঘটে গেছে, যেমন হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা। ভোপাল গ্যাস দুর্ঘটনা, মধ্যপ্রদেশ ভোপাল, যেটা ঘটেছিল কত সালে হয়েছিল, এবং গ্যাসটার নাম কি, MIC, মিথাইল আইসোসায়ানাইড। তারপরে চলে আসে চেরনোবিল অ্যাক্সিডেন্ট, যেটা বলা হয় চেরনোবিল অ্যাক্সিডেন্ট, ইউক্রেনে হয়েছিল কত সালে, কি গ্যাস দ্বারা বা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এইগুলো আসে। এবার চলে আসে সাউন্ড। সাউন্ডের যে তোমার কম্পাঙ্ক অনুযায়ী যেগুলো ভাগ করা আছে, যেমন 20 হার্জের নিচে শব্দ আমরা শুনতে পাই না, ঠিক আছে, আর যেটা শ্রুতিগোচর শব্দ সেটাকে 20 থেকে 20,000 কম্পাঙ্কের মধ্যে যে সমস্ত শব্দগুলো হয় সেগুলোকে আমরা শুনতে পাই। তো 20,000 নিচে যারা শুনতে পায়, যেমন বিড়াল কুকুর শুনতে পায়, 20 থেকে 20,000 শ্রবণযোগ্য আমরা শুনতে পাই, এবং 20,000-এর উপরে, গ্রেটার দ্যান 20,000 কম্পাঙ্কের বেশিতে যেগুলো বাদুড়, তিমি, এরা শুনতে পায়। তারপরে শব্দের যে বিভিন্ন ইয়েগুলো রয়েছে, শব্দ যেমন কোনো মাধ্যম ছাড়া চলাচল করতে পারে না, ঠিক আছে, শব্দের তারপরে প্রতিফলনের সূত্র কি। তারপরে হচ্ছে যে শব্দ ইকো বা অনুনরণ কি, তারপরে হচ্ছে প্রতিধ্বনি কি বললাম, তারপরে যে কোনো শ্রুতিকার্য শব্দ শোনার জন্য একটা উৎপত্তি স্থল বা হচ্ছে যে শ্রোতা থাকবে, তাদের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হয়, শব্দে বাতাসের বেগ কত, 330 বা 340 মিটার/সেকেন্ড, যেটা থাকবে দুটো একসঙ্গে থাকবে না। তারপরে নেক্সট চলে এসো শব্দের যে বিভিন্ন বললাম যে শব্দতর প্রয়োগ করে, যেমন তোমার
সোনার বা হচ্ছে সাউন্ড নেভিগেশন রেঞ্জিং যেটা বলা হয় উড়োজাহাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেখানে শব্দতল শব্দ প্রয়োগ করার ফলে একটা কম্পন ইকো সৃষ্টি করা হয় এবং সেটা সমুদ্রের তলে গিয়ে আঘাত করে এবং মাছের ঝাঁক বা বিভিন্ন যেমন ধ্বংসাবশেষ এই সমস্ত পর্যবেক্ষণ করা হয় এই যন্ত্রটার সাহায্যে। তারপরে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, ঠিক আছে। এবং শব্দের সঙ্গে জড়িত অবশ্যই কানের ব্যাপার রয়েছে, যে কান বা আমাদের মানুষ কতটা শব্দ গ্রহণযোগ্য শ্রুতিবেগ বা কত কম্পাঙ্কের বেশি শব্দ হলে পরে আমাদের কানের ক্ষেত্রে ক্ষতি বা হচ্ছে বধির হয়ে যেতে পারে, বা হচ্ছে ডব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন শব্দের নিরাপদ সীমা কত বেঁধে দিয়েছে, যেমন 45 ডেসিবেল বেঁধে দিয়েছে, ঠিক আছে। এটা সেমনি একটা পরিবেশবিদ্যার মধ্যেও পড়ছে এই জায়গাটা, যে সব রেঞ্জ আছে, অর্থাৎ রেসিডেন্সিয়াল এলাকাতে দিনের বেলা কত হতে পারে, রাতের বেলায় কত হতে পারে, তারপরে হচ্ছে হাসপাতাল এলাকাতে দিনের বেলায় কত হতে পারে, রাতের বেলায় কত হতে পারে, যে বিভিন্ন মাত্রা দেওয়া আছে। তো এমনিতে শব্দের নিরাপদ মাত্রা হচ্ছে 65 ডেসিবেল, এই পর্যন্ত হয়, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু নির্ধারিত যেটা সেটা হচ্ছে 45 ডেসিবেল। এটা ভালো করে যেমন কোশ্চেন আসে পরীক্ষাতে, একটু ভালো করে দেখে নেবে। রসায়নে চলে এসো অণু পরমাণু, ঠিক আছে। অণু পরমাণুর ডেফিনেশনটা ভালো করে বুঝে নেবে। তারপরে হচ্ছে চলে এসো যোজ্যতা, তারপরে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক কার কত, অর্থাৎ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এইভাবে যে 20 পর্যন্ত বিশেষ করে রয়েছে, কার কত পরমাণু ক্রমাঙ্ক পরপর মনে করবে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, ঠিক আছে। যে পরপর রয়েছে সেইগুলোর প্রত্যেকটার পরমাণু ক্রমাঙ্ক জেনে নিতে হবে, তাহলে সেখান থেকে যোজ্যতাও নির্ণয় করতে পারবে এবং পর্যায় সারণী যে ব্যাপারটা সেটাও নির্ণয় করতে পারবে। পর্যায় সারণীর ব্যাপারটা কি, যে কোনো মৌলকে সুসজ্জিতভাবে রাখার যে একটা কৌশল তাদের রাসায়নিক ধর্ম নির্ণয় করার জন্য, সেটাকে পর্যায় সারণী জানা, যে বিজ্ঞানী মেন্ডেলিভ প্রথম আবিষ্কার করেছিলেন। পরবর্তীকালে আধুনিক পর্যায় সূত্র যেটাকে, সেটা মোজলেকে বলা হয়। আগে 7টি পর্যায় আর 9টা শ্রেণী ছিল, এখন কটা, 7টা পর্যায় আর 18টা শ্রেণী আছে। তো কোন মৌলকে প্রথম শ্রেণীতে কটা মৌল আছে, দ্বিতীয় শ্রেণীতে কটা মৌল আছে, তৃতীয় চতুর্থ শ্রেণীতে কটা মৌল আছে, কোনটাকে সন্ধিগত মৌল বলা হয়, কোনগুলোকে তোমার ক্ষারক ধাতু বলা হয় বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়, ঠিক আছে। কে কোন পর্যায়ে, অর্থাৎ এমনি হয়তো তোমাকে এটা বলে দিলে যে ম্যাগনেসিয়াম পর্যায় সারণীর কোথায় অবস্থান করছে, বা হয়তো বললো তোমাকে যে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। যারা বিশেষ করে আর্টসের ক্যান্ডিডেট যারা হয়তো অতটা জানো না, তাদের পক্ষে এগুলো বোঝার দরকার রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত ক্লাস চ্যাপ্টার অনুযায়ী যা বলছি সব ক্লাসই করা হয়, কনস্টেবল হোক বা এসআই হোক, যে যাই প্রিপারেশন নিচ্ছ আপকামিং পরীক্ষাগুলোর জন্য নিতে পারো, বা হচ্ছে সামনে কেপিএসআই মেন, মানে যারা প্রিলি পরীক্ষা দিয়েছো, রেজাল্ট বের হতে বাকি আছে, তাদের ক্ষেত্রে নিতে পারো। এবার চলে এসো রাসায়নিক বন্ধনই হলো পরীক্ষাগারে প্রস্তুত বিভিন্ন গ্যাস যেগুলো রয়েছে, প্রথমত হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তারপরে হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। কাকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়, মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়, এটাকে যেমন অ্যাকোয়াফর্টিস বলা হয়। সালফিউরিক অ্যাসিডকে যেমন তোমার রসায়নের রাজা বলা হয়, কেন বলা হয়, কি কারণের জন্য। তারপরে বলয় টেস্ট, রিং টেস্ট দ্বারা কাকে কাকে তোমার শনাক্তকরণ করা হয়। এবং ইম্পর্টেন্ট যে সমস্ত বিক্রিয়া যদি থাকে তার, যেমন তারপরে তোমার যে এইটাকে H2SO4 কে তোমার যে পদ্ধতিতে প্রস্তুতি করা হয় এটাকে বলা হয় কন্ট্যাক্ট প্রসেস, বা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে প্রস্তুতি, মানে প্রস্তুত করা হয়। এখানে যে অনুঘটক রূপে ব্যবহার করা হয় সেটাকে V2O5 বা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ব্যবহার করা হয়। অর্থাৎ অনুঘটক যেটা ডব্লিউপিএস এর ক্ষেত্রে পড়েছিল, যে অক্সিজেন প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়। তো অনুঘটক জিনিসটা কি, যে যে সমস্ত পদার্থ বিক্রিয়া উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে বাড়ায় বা কমায়, নিজে অপরিবর্তিত থাকে, সেগুলোকে অনুঘটক বলা হয়, তাই তো। তো পজিটিভ অনুঘটক কি বা নেগেটিভ অনুঘটক কি, অক্সিজেন প্রস্তুতে যেমন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, MnA2, এটা অবশ্যই পজিটিভ অনুঘটক। ফসফরিক অ্যাসিড অর্থাৎ H3PO4 আছে, বা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, ওইগুলো যেমন হচ্ছে তোমার ঋণাত্মক অনুঘটক, মানে ওরা বিক্রিয়ার বেগকে কি করে দেয়, হ্রাস করে দেয়। তো এই সঙ্গে আরো আছে যেমন NH4OH বা হচ্ছে লাইকার অ্যামোনিয়া কি, ঠিক আছে। অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে যেমন লাইকার অ্যামোনিয়া বলা হয়। তারপরে ক্যালসিয়াম সায়ানামাইডের উপর দিয়ে নাইট্রোজেন চালনা করলে যেটা উৎপন্ন হয় সেটাকে তোমার নাইট্রোলিম বা সার বলে, ঠিক আছে। এরকম ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে যেতেই পারে। তো এইগুলো সমস্ত জিনিসটা করতে হবে। এবার চলে এসো যে বিভিন্ন পদার্থ পরীক্ষাগারে বিভিন্ন, এই পরীক্ষাগারে বলছি যে বিভিন্ন প্রয়োজনীয় কিছু পদার্থ আছে, সেই প্রয়োজনীয় পদার্থগুলোর ব্যবহার বা সংকেত দিয়ে দেয় কিরকম ধরনের, যেমন হচ্ছে কাপড় কাচা সোডা, ঠিক আছে, বা হচ্ছে খাবার সোডা। তারপরে তোমার হচ্ছে তুঁতে, মানে যেটাকে কপার সালফেট 5H2 পাঁচনো জল থাকে। তারপর হচ্ছে রেকটিফাইড স্পিরিট কাকে বলে, বা হচ্ছে মেথিলেটেড স্পিরিট কি জিনিস। এইরকম ধরনের যে সমস্ত প্রয়োজনীয় পদার্থগুলো রয়েছে, যেমন দার্শনিকের রুল বলা হয় জিঙ্ক অক্সাইড, ঠিক আছে। এইগুলো এখন অত সবগুলো মনে পড়ছে না। তারপর হচ্ছে মিথেন হাইড্রেট,
মিথেন হাইড্রেট, যেটা পরীক্ষাতে হয়তো এসেও ছিল, যে CH4H2O, এটাকে যেমন ফায়ার আইস বা আগুন বরফ বলা হয়। তো কেমিস্ট্রি এই সমস্ত যে সমস্ত জিনিসগুলো রয়েছে এইগুলো মোটামুটি করলেই হয়ে যাবে। এবার হচ্ছে অ্যাসিড কি, মানে যারা জ্বলিত বনে বিশ্লিষ্ট হয়ে H+ আয়ন দেয় তাদের অ্যাসিড বলা হয়, যারা জ্বলিত বনে বিয়োজিত হয়ে OH- আয়ন দেয় তাদের ক্ষার বলে। এটা বিজ্ঞানী আরহেনিয়াস আবিষ্কার করিয়েছিলেন। আরহেনিয়াসের তত্ত্ব বলা হয়, বা হচ্ছে অ্যাসিড ক্ষার সংক্রান্ত সূত্র যেটা আবিষ্কার করেছিলেন তার নাম কি, আরহেনিয়াস তত্ত্ব। তারপর হচ্ছে লবণ কি, আর একটা জিনিস আসতে পারে এখান থেকে, তীব্র অ্যাসিডের নাম কি, হাইড্রোক্লোরিক যেমন হচ্ছে তীব্র অ্যাসিড, ঠিক আছে, বা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড যেমন হচ্ছে মৃদু অ্যাসিড, মানে কম ক্ষরিত হয়, যেগুলো সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা বলা হয় বা কস্টিক পটাশ বলা হয়, এগুলো যেমন তীব্র ক্ষার। NH4 অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যেমন হচ্ছে মৃদু ক্ষার। তাই তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, ঠিক আছে, লবণ। তারপরে এই দিকে চলে এসো যে তড়িৎ লেপন, ইলেকট্রোপ্ল্যাটিং যেটা বলা হয়, মানে একটা দ্রব্যের উপরে অন্য দ্রব্যের যে প্রলেপ দেওয়া সেটাকে তড়িৎ লেপন বলা হয়। তো এটাও এখন আজকাল আসছে এই ধরনের কোশ্চেন, সেটা হচ্ছে হয়তো তোমাকে সিলভার বললো, সিলভারের তড়িৎ লিপন মানে তড়িৎ বিশ্লেষণ করে কি ব্যবহার করা হয়, যেমন এখানটাকে বলা হয় যে তোমার সিলভারের তড়িৎ বিশ্লেষণের নাম যেমন হচ্ছে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, ঠিক আছে, যেটা সোনা AU, এটা হচ্ছে পটাশিয়াম অ্যারোসায়ানাইড বলা হয়। নিকেল থাকলে নিকেল সালফেট, কপারে ব্যবহার করলে কপার সালফেট, এরকম আছে। ক্যাটায়ন অ্যানায়ন কি, আহ তড়িৎ বিশ্লেষণ মোটামুটি হয়ে গেল। আচ্ছা, ফিজিক্স পার্টের একটা জায়গা বাদ গেছিল, ওই ফিজিক্সের পার্টটা বলছে, অর্থাৎ ইম্পর্টেন্ট চ্যাপ্টারটাই বাদ গেছে ফিজিক্স পার্ট, সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র, ঠিক আছে, এইটা মিস করে গেছে, ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র। প্রথম গতিসূত্র থেকে যেমন বলের সংজ্ঞা পাওয়া যায়, ঠিক আছে, বলের সংজ্ঞা ডেফিনেশন, বা হচ্ছে যে জাড্যের ধর্ম মানে স্থিতিজাড্য গতিজাড্যের ধারণাটা পাওয়া যায়। দ্বিতীয় সূত্র থেকে যেটা F=ma, অর্থাৎ এখানে আমরা বলের পরিমাপ করতে পারি দ্বিতীয় সূত্র থেকে, ভরবেগের ধারণা পাই। তারপরে তৃতীয় গতিসূত্র যেটা ভরবেগের সংরক্ষণ সূত্র রয়েছে তৃতীয় সূত্রের মধ্যে, বা হচ্ছে ভরবেগ কাকে বলে। তারপরে চলেছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, অর্থাৎ হচ্ছে কার্য ক্ষমতা, আর একটা হচ্ছে শক্তি, ঠিক আছে, কার্য কাকে বলে একক কি, ক্ষমতা কাকে বলে একক কি, শক্তি কাকে বলে একক কি। তারপরে স্থিতিশক্তি, গতিশক্তি। তার আগে যে সমস্ত রৈখিক গতি সংক্রান্ত জিনিসগুলো রয়েছে, মানে হচ্ছে গতি কয় প্রকার, গতি কয় প্রকার, যেমন হচ্ছে তোমার চলন গতি, অর্থাৎ যখন কোনো গতি স্ট্রেট লাইন সোজা বরাবর হয় বা প্রতিটা কোণা প্রতি মুহূর্তে সমান সময় দূরত্ব অতিক্রম করে সেটাকে চলন বলা হয়। তারপরে হচ্ছে তোমার যে ঘূর্ণন গতি, অর্থাৎ কোনো একটা অ্যাক্সিস বরাবর, অ্যাক্সিসকে কেন্দ্র করে যখন কোনো বস্তু ঘুরে সেটাকে ঘূর্ণন বলা হয়, ঘূর্ণন গতি। আর এটা হচ্ছে কি বৃত্তীয় গতি, অর্থাৎ বৃত্তীয় মানে বুঝতেই পারছো একটা পয়েন্টকে কেন্দ্র করে যখন ঘুরবে সেটাকে বলা হয় বৃত্তীয় গতি। আর এটা হচ্ছে মিশ্র গতি। মিশ্র গতি মানে কি, মিশ্র গতিটা হচ্ছে যে চলন আর ঘূর্ণনের সমষ্টি, ঠিক আছে, মানে যে গতিতে চলনও আছে প্লাস ঘূর্ণনও আছে। যেমন হচ্ছে চলন্ত চাকার গতি, তোমাকে দিতেই পারে যে চলন্ত চাকার গতি কি ধরনের গতি, অপশন দেবে চলন, ঘূর্ণন, তারপর হচ্ছে বৃত্তীয়, মিশ্র, তো এটা হচ্ছে মিশ্র গতি। এবার এই সংক্রান্ত ব্যাপার যেগুলো রয়েছে তোমার স্মরণ, মানে স্মরণ কি জিনিস, তারপর হচ্ছে দ্রুতি কি জিনিস, তারপর হচ্ছে বেগ কাকে বলে, ঠিক আছে, এগুলো একটু করে নেবে। আর প্রথম প্রাথমিক যে সমস্ত জিনিসগুলো তো রয়েছে, আচ্ছা তোমার হচ্ছে ভর কাকে বলে বা হচ্ছে ভার কাকে বলে, তারপর হচ্ছে মহাকর্ষ বল কাকে বলে কি জিনিস, ঠিক আছে, এদের এককগুলো কি, ইউনিট বা একক, এই চ্যাপ্টারটা তো ভীষণ ইম্পর্টেন্ট। একক আলাদা করে আর বললাম না, কারণ এই সমস্ত জিনিস জানলে পরে এখান থেকে একক তোমরা বের করে নিতে পারবে। কেমিস্ট্রি থেকে আর একটা পার্ট বাদ গেছে, সেটা হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব, ঠিক আছে, গ্যাসের গতীয় তত্ত্ব মানে হচ্ছে তোমার বয়েলের সূত্র, চার্লসের সূত্র, পরম উষ্ণতার ধারণা, এইগুলো যেগুলো রয়েছে। তারপর হচ্ছে আর বা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এর মাত্রা কত, মান কত, ঠিক আছে, এসআই এককে মান কত, এই চ্যাপ্টারটা এখানে বাদ গেছে। তো এইগুলো মোটামুটি করে নিলে পরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আজকে ফুল সিলেবাস তোমাদেরকে বলে দিলাম। তো এইভাবে তোমরা নিজেরাও পড়তে পারো, নিজেরাও তোমরা রেডি করতে পারো, বা দেখো 7797427474, এই যে নাম্বার দিলাম এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো। যারা KPSI মেনের জন্য টার্গেট করেছো, সেই সঙ্গে আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো তোমরা দেবে সামনে বের হলে পরে, বা হচ্ছে যে কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল যারা অ্যাপ্লাই করে দিয়েছো সামনে পরীক্ষার জন্য ওয়েট করছো, তোমরা এরকম চ্যাপ্টার ভিত্তিক, অধ্যায় ভিত্তিক ক্লাস, অনলাইন ক্লাস, সেই সঙ্গে হচ্ছে যে অনলাইন পিডিএফ ভিডিও সমস্ত কিছু পেয়ে যাওয়ার জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ক্লাস অলরেডি গতকাল থেকে শুরু হয়ে গেছে, একটা দিন ক্লাস হয়েছে।